তো এর আগের দিন আমরা দশাংশ কুণ্ডলী নিয়ে পড়াশুনো করেছি। দশাংশ কুণ্ডলী বা ডি10। ডি10 কুণ্ডলী বিচার করবার সময় আমি একটুখানি একটা জিনিস শেয়ার করে আপনাদেরকে নতুন একটু দেখিয়ে নেব। তারপরে আমরা আজকের টপিকে ঢুকবো। আমরা আজকে করব যেটা, সেটা হচ্ছে দ্বাদশাংশ কুণ্ডলী। তার আগে আমি একটু জগন্নাথ হোরাটা শেয়ার করি। কারণ জগন্নাথ হোরাতে এমন কিছু বিষয় আপনারা পাবেন যেটা অন্য কুণ্ডলী আপনাদেরকে দেবে না। তা আমি শেয়ার করি। এটা দেখা যাচ্ছে জগন্নাথ হোরা, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার, টোটালি ফ্রি সফটওয়্যার। তো এখানে আমরা একটু ডিসকাস করব দশা নিয়ে। এবার দেখুন, আমাদের এখানে দশা চলে এসছে। এই দশার রেসপেক্টে আমরা যদি জব ক্যালকুলেট করতে চাই, এবং আমরা যদি দেখি যে জবের ক্ষেত্রে প্রবলেম আসছে, প্রপার টাইমে জব ক্যালকুলেশন করতে পারছি না, জব সার্চ করছি মিলছে না, যে দশা হচ্ছে সেই দশায় জব হওয়া উচিত ছিল বাট হচ্ছে না, ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম যখন ক্রিয়েটেড হবে, তখন এখানে আমরা অপশনে চলে আসবো। তাহলে এবার অপশনে এখানে দেখুন, এই যে নক্ষত্র দশার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মুন, মানে জন্ম নক্ষত্র। তাহলে এবার কি থেকে, কোন চার্ট থেকে আমরা দেখব দশা, সেটা দেখুন না, যে চুজ দ্য ডিভিশনাল চার্ট টু বি ইউজড ফর ক্যালকুলেশন। এখানে আমরা ডি10-এ চলে আসব। তাহলে দশাংশ চলে এলো। এইবার হচ্ছে গিয়ে দশা আরম্ভ ধরা হয়েছে কৃতিকা থেকে। এখানে দুটো সিস্টেমে আপনি জাজ করতে পারেন। আমি একদম বেসিক বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো সিস্টেমের মধ্যে প্রথমটা হচ্ছে কৃতিকা থেকে শুরু হবে। কৃতিকা থেকে শুরু হবে মানে রবি থেকে শুরু হবে। আমরা যে দশাটা করি, যেটাকে আমরা বলি অশ্বিনী ভরণী কৃতিকা, অর্থাৎ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রবি থেকে স্টার্ট ধরতে হবে। রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ কেতু শুক্র। শুক্র হচ্ছে দ্য এন্ড। তো আমরা যেভাবেই ধরি না কেন, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে গিয়ে কৃতিকাদি, কৃতিকা থেকে নক্ষত্র স্টার্টিং পয়েন্ট ধরা হচ্ছে। এইবার কৃতিকা থেকে আপনি ধরতে পারেন, এটা যথেষ্ট সঠিক। আরেকটা বিষয় আপনি ধরতে পারেন, সেটা হচ্ছে দশাংশ। দশাংশ না, আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যে নক্ষত্রে রয়েছে সেটা থেকে আপনি ধরতে পারেন। যেমন এইটা হচ্ছে এই মুহূর্তের চার্ট। চন্দ্র চন্দ্র এখন বৃষ রাশিতে রয়েছে। আমি একটু চন্দ্রের ডিগ্রিটা দেখে নিয়ে দশাটা ক্যালকুলেট করছি। মোস্ট প্রবাবলি রোহিণীতে আছি যতদূর সম্ভব। না, চন্দ্র কৃতিকাতেই রয়েছে। এবার ধরুন চন্দ্র কৃতিকায় নেই, চন্দ্র রয়েছে মৃগশিরা, বা চন্দ্র রয়েছে আর্দ্রা, বা যা কিছু, সেখান থেকেও আপনি এখানে দশা ক্যালকুলেট করতে পারবেন। ধরুন চন্দ্র মূলাতে রয়েছে, সেটার রেসপেক্টেও আপনি দশা ক্যালকুলেট করতে পারবেন। এইখানেও কিন্তু এটা বিংশোত্তরী দশাই দেখিয়েছে। এই বিংশোত্তরী দশা কিন্তু দশাংশ কুণ্ডলী সাপেক্ষে। এইবার প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আসবে যে কোন সময় আপনি দশাংশ দশা ইউজ করবেন। খুব রেয়ার টাইমে দশাংশের রেসপেক্টে দশা ক্যালকুলেশন করতে হবে। রেয়ার টাইম মানে যখন আপনি দেখবেন যে দশাংশ কুণ্ডলীর লগ্ন চরম ভাবে বলবান হয়েছে, ভীষণ বলবান, ভীষণ স্ট্রং হয়ে রয়েছে, সেই সময় আপনি দশাংশের এই দশাংশ দশা ইউজ করতে পারেন। সেইটা ইউজ করলে পরে আপনি বেটার রেজাল্ট পাবেন। আমি আমার ক্যারিয়ারে 4 থেকে 5 বার ইউজ করেছি। তার মধ্যে একজন আহ সম্ভবত আবুধাবি বা এরকম জায়গায় থাকে, ওনার চার্ট দেখানোর পয়সা দেওয়ার ক্ষমতা ওনার কাছে ছিল না। বাট উনি যেদিনকে চাকরিতে ফার্স্ট স্যালারি পেলেন, ওনার চাকরি চলে গিয়েছিল। তো আমি দশাংশ দশা থেকে ওনাকে ডেটটা বলেছিলাম যে এই ডেটে আপনি চাকরি পাবেন। আর কারণটা হচ্ছে গিয়ে যে আমি আলটিমেটলি বার করতেই পারিনি যে কেন ওনার চাকরিটা গেল। আমি বিভিন্ন ভাবে সার্চ করেছি, করে আমি বার করতে পারিনি যে কেন ওই ডেটে ওনার চাকরিটা গেল।
সেইটা আমি কানেকশন পেলাম দশাংশ দশা থেকে। তো তখন আমি তার থেকে পরবর্তী দশা বা পরবর্তী দশাতে আইডেন্টিফাই করলাম এই সময় চাকরি পেতে পারে। তো যেদিন উনি ফার্স্ট স্যালারি পেলেন নতুন চাকরিতে, সেই দিনকেই আমার যা রেমুনারেশন, আমার যা ফিজ, তার 10 টাইমস, 10 গুণ আমাকে উনি দিয়ে পাঠালেন। তো এইটা হচ্ছে গিয়ে প্রাপ্তি। তো সেই রকম সময়ে আপনারা দশাংশ দশা ব্যাপারটা দেখতে পারেন। তাহলে এই হলো দশাংশ সম্পর্কিত মোটামুটি ডিটেইল, যতটা দিয়ে কাজ চালানো যেতে পারে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা চলে আসবো D12 চার্টে। এটা হচ্ছে দ্বাদশাংশ কুণ্ডলী। দ্বাদশাংশ কুণ্ডলীটা এটা হলো পিতৃপুরুষ, আমাদের পিত্রদেরকে আইডেন্টিফাই করায়। আমার পূর্বপুরুষের কাণ্ড কারখানা সেগুলো আমরা এই দ্বাদশাংশ কুণ্ডলী থেকে কিছুটা জানতে পারবো, বুঝতে পারবো। তো এই দ্বাদশাংশ কুণ্ডলী, এটা D12 কিভাবে হয় সেটা আমরা আজকে স্টার্ট করব। আহ এছাড়াও নন পরাশরী ডিভিশনসে D11 আছে। D11 মানে হচ্ছে একাদশাংশ কুণ্ডলী। তাই এই একাদশাংশ কুণ্ডলীতে ফ্যানটা off করে দিই। একাদশাংশ কুণ্ডলীতে দরজাটা বন্ধ করে দাও। একাদশাংশ কুণ্ডলী আমাদের নন পরাশরী ডিভিশনে আছে। একাদশাংশ, পঞ্চমাংশ এগুলো আমরা একটু পরে শিখবো। মানে আগে আমরা পরাশরী গুলোকে একটু জেনে নিই, জেনে তারপরে আমরা নন পরাশরী গুলোতে যাব। তো আজকে আমরা D12 চার্ট করব। এবং তার সঙ্গে দুটো ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এখন হচ্ছে কি আমরা বারবার শুনতে পাই একটা বিষয়, বলে যে কিছু করেছে নাকি, ক্ষতি করেছে নাকি, নজর দিয়েছে নাকি, কিংবা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, এই টাইপের যে ব্যাপারগুলো সেইগুলো আমরা দেখতে পাবো D12 কুণ্ডলীতে। D12 কুণ্ডলী এবং অবশ্যই লগ্ন কুণ্ডলী, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে যে কুণ্ডলী আমরা দেখি না কেন তার সঙ্গে সঙ্গে কিন্তু লগ্ন কুণ্ডলীটাও দেখা মাস্ট। আহ যে কোনো কুণ্ডলীতে আমরা কিছু সংকেত পাই, এবং সেই সংকেতকে ইউটিলাইজ করা, কাজে লাগানো, সেটা আমাদের এই ডিভিশনাল চার্টগুলো থেকে যে সংকেত পাই সেটাকে কাজে লাগানোটা, এইটা হচ্ছে মূল কুণ্ডলীর কাজ। সবসময় খেয়াল রাখতে হবে মূল কুণ্ডলী কিন্তু মেইন, এইটা আমাদেরকে সবসময় বুঝতে হবে। তাহলে আপনারা দেখুন, এখানে তো আমি স্লাইডটা শো করেছি। দ্বাদশাংশ কুণ্ডলী ইন্ডিকেট করবে পিতা মাতা, বংশ পরম্পরা, গোত্র, পিতামাতার পরিবার, ক্ষয়ক্ষতির কারণ এবং প্রতিবিধান। এবার এখন বর্তমানে বিভিন্ন কুণ্ডলী বিশেষজ্ঞরা, বিভিন্ন জ্যোতিষ বিশেষজ্ঞ, জ্যোতিষ পরামর্শদাতা, তারা বলছেন কুণ্ডলীতে পিতৃদোষ আছে। তো পিতৃদোষ মানে একদম সিম্পল কথা, সেটা হচ্ছে নবম ভাবটা পীড়িত। এইটা হচ্ছে পিতৃদোষ। এইটুকু, এইটাই হচ্ছে গিয়ে দেখতে হবে যে নবম ভাবটা পীড়িত। তো পিতৃদোষ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কর্মা, যেটা আপনার বাবা মা বা ইত্যাদি ব্যক্তিবর্গের কর্মা, সেই কর্মা, সেখান থেকে যে আউটপুট পাওয়া গেছে সেই আউটপুটটাই হচ্ছে পিতৃদোষ। বা পিতা মাতা এদের সম্পর্কে আমরা যে আহ বা পিতা মাতার দ্বারা কোনো কৃত কর্ম সেগুলোর যে ফলাফল, সেটাই হচ্ছে পিতৃদোষ। বা যাই বলুক না কেন ওটা, সেইটা। তো এর দ্বাদশাংশ কুণ্ডলী থেকে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে আপনার লগ্নটা কত উইক, কত দুর্বল, কত বলবান, সেই ক্যালকুলেশনটাও আমরা এই দ্বাদশাংশ কুণ্ডলী থেকেই দেখব। তো এখানে পিতা মাতা, বংশ পরম্পরা, গোত্র, এগুলো যেমন বলা রয়েছে, ঠিক তেমন ভাবেই এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার লগ্নের স্ট্রেংথ কতটা, তার প্রতিবিধান আপনি কিভাবে করবেন।
তাহলে আমরা আরেকটু নিচে নামি। দ্বাদশাংশ কুণ্ডলী মানে 12 ভাগের 1 ভাগ কিভাবে ক্যালকুলেট করবেন, সেটাতে আমি আসিনি, এখানে আমার এখানে এটা নেই। আমি ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি ওরা। লগ্ন থেকে বাবা মার সঙ্গে সম্পর্ক, জীবনে পারিবারিক প্রভাব, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কথা। বাবা মার সাথে রিলেশনশিপ এবং জীবনে পারিবারিক প্রভাব, আপনার সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড তাদেরকে এখানে পরিবার হিসেবে কানেক্ট করা হচ্ছে, অর্থাৎ যারা আপনার সঙ্গে যোগাযোগ রয়েছে। হ্যাঁ, পেয়েছিস? তো এবার ধরুন আপনাকে নজর দিচ্ছে বা আপনাকে হচ্ছে কি ক্ষতি করার চেষ্টা করেছে, আপনাকে নিশ্চয়ই যে চেনে না বা যার সঙ্গে আপনার কোনোদিন কোনো সম্পর্ক হয়নি, সেই মানুষ আপনার ক্ষতি করবার চেষ্টা করবে। এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় যে আপনাকে কোনোদিন দেখেনি, যে আপনাকে চেনে না, যার সঙ্গে আপনার যোগাযোগ নেই, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে না, বা সে আপনাকে নিয়ে খুব একটা ডিস্টার্বড হবে না। তাহলে কে হতে পারে? যে আপনাকে চেনে, যার সঙ্গে আপনার মোটামুটি যোগাযোগ রয়েছে, সেই মানুষটা আপনার কিছু অল্প বিস্তর ক্ষতি টতি করার চেষ্টা করতে পারে। তাহলে এই যে পারিবারিক জীবনে বা পারিবারিক সম্পর্ক, পারিবারিক প্রভাব, এটা আমরা দেখব। এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব থেকে পারিবারিক সংস্কার, এই সমস্ত দেখব। এখানে মেইন যে ভাবটা দেখতে হবে সেটা হচ্ছে 9 নম্বর ভাব আর 10 নম্বর ভাব। 9 নম্বর ভাবে রয়েছে ও 8, সরি, 8, 9, 10। এই 8, 9, 10টাকে আপনি ভীষণ স্ট্রংলি দেখবেন। তাহলে 8 নম্বর ঘর কি দেখাচ্ছে? পৈতৃক বা বংশানুক্রমিক সম্পদ, পৈতৃক সাহায্য, যেটা পিতার অ্যাবসেন্সে আপনি পাচ্ছেন। পিতার নেই প্রেজেন্ট, সেখান থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন। বাবা টাকা রেখে গেছে, সেই বিষয় সম্পত্তি আপনি প্রাপ্ত হচ্ছেন। এই বিষয়গুলো আপনি দেখবেন কোথা থেকে? আপনি দেখবেন 9 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘর থেকে আপনি দেখবেন পিতার কর্ম। তাহলে 8, 9, 10, এই তিনটেকে হচ্ছে গিয়ে ফার্স্ট আমরা দেখব। তাহলে এই তিনটেকে দেখে আপনি বুঝতে পারবেন যে পিতৃদোষ আছে কিনা। এই ঘরগুলো যদি প্রবল ভাবে পীড়িত থাকে এবং এই ঘরগুলো অধিপতিরা যদি ভীষণ ভাবে দুর্বল থাকে, সেই ক্ষেত্রে ধরে নিতে হবে আপনি পিতৃদোষের শিকার হয়েছেন। এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি দেখবেন 5 আর 6, দ্বাদশাংশ কুণ্ডলীর 5, 6। তাহলে 1, 5, 6, 8, 9, 10। তাহলে এই 1, 5, 6 থেকে 1 থেকে আপনি দেখবেন যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ, বলবত্তা, কতটা ডেভেলপমেন্ট হতে পারে, কতটা উন্নতি হতে পারে, কতটা আহ এগোতে পারেন, এই সমস্তগুলো দেখবেন। নজর আপনার জন্য কতটা এফেক্টিভ, অর্থাৎ আপনার উপরে তো আমি নজরটা দিলাম, বেশ যত্ন করে আপনার উপরে নজর দিলাম, কিন্তু সেই নজর দিয়ে আপনার কিচ্ছু হলো না। হতেই পারে আমি নজর তো দিলাম, কিন্তু নজরে আপনার কোনো নজর লাগলো না। অবশ্যই হতে পারে। তাহলে এই যে নজর দিয়েও নজর লাগলো না, এটা হচ্ছে আপনার দ্বাদশাংশ কুণ্ডলীর লগ্নটা বলবান আছে। পরিবারের লোকজন আপনার ক্ষতি চাইছে, পরিবারের লোকজন আপনাকে ডিস্টার্ব করতে চাইছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, মানে আপনার দ্বাদশাংশ কুণ্ডলী বলবান আছে। আচ্ছা, এইবার একটা জিনিস বলি, যারা শুধুমাত্র প্র্যাকটিস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোর ইমপ্লিমেন্টেশন অনেকটাই কম। কিন্তু যারা এরপরে পড়াবেন, যারা এই ফেজটাকে কাটিয়ে উঠে, যারা এডুকেশন নিয়ে চর্চা করবেন, জ্যোতিষ শেখাতে চাইবেন, সেই সমস্ত মানুষদের কিন্তু এগুলো অনেক বেশি কাজে লাগবে। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের খুব শিগগিরই একটা মিটিং হবে, এবং সাউথ কলকাতায় কোথাও আমরা একটা মিটিং করব। আমাদের অ্যাকচুয়ালি দুটো মিটিং হবে, একটা ঋষিবাণীর আর একটা ঋষিবাণী বহির্ভূত মানুষদেরকে নিয়ে। তো সেখানে আপনাদেরকে থাকতে হবে, জানি না কবে করতে পারবো। আমার এরকম হয়, আমি ভাবি অনেক কিছু কিন্তু করে উঠতে পারি না। তো 5 নম্বর ভাব যদি স্ট্রং থাকে,
তাহলে আপনার পিতৃদোষ লাগছে না। এইটা হচ্ছে একটা কঠিন কথা। 5 নম্বর ভাব, লগ্ন ভাব বলবান, কোনো পিতৃদোষের ইম্প্যাক্ট আপনার জীবনে নেই। আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন, আপনার দিকে শকুনেরাও যদি নজর দেয় আপনার কিছু হবে না। আপনার লগ্ন বলবান, পঞ্চম ভাব বলবান, বলা হয় শকুনের নজর। তো সেই শকুনও যদি আপনাকে দেখে আপনার কিছু হবে না। বাকি যার নজর, যার ক্ষতি করার ইচ্ছা, যা কিছু ব্ল্যাক ম্যাজিক আপনাকে করুক, আপনার কিছু হবে না। ষষ্ঠ ভাব, এইটা কিন্তু পিতৃদোষের আরেকটা সোর্স। পিতৃদোষ ষষ্ঠ ভাব থেকেও সৃষ্টি হতে পারে। এইখানে কিন্তু বংশ পরম্পরায় শত্রুতা, বিভিন্ন, যেমন ধরুন কৌরব পাণ্ডবদের শত্রুতা, মোটামুটি বংশ পরম্পরাতেই বলা যায়। বাবা শত্রু, বাবার থেকেই যেন শত্রুতা শুরু হয়ে গেল। ধৃতরাষ্ট্র পাণ্ডুর থেকে শত্রুতা শুরু হয়েছে, সেটা আর কি তার পরবর্তী প্রজন্মে গিয়ে মিটেছে। এরকম বহু সিনেমায় আমরা দেখতে পাই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে শত্রু হয়ে রয়েছে। তো এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় সিনেমা টিনেমার ক্ষেত্রে। তো আমাদের বাস্তবেও আমরা কখনো কখনো এইগুলোকে দেখতে পাই বা বুঝতে পারি এগুলো হয়। তাহলে এই যে বংশগত শত্রুতা, এগুলো বিচার্য কোথা থেকে? 6 নম্বর ঘর থেকে, এবং তার সঙ্গে সঙ্গে 8 নম্বর ঘর থেকে। এবার এর কিছু একটা বিষয় থাকে, কিছু কিছু সময় কিছু অভিশাপ কাজ করে যায়। কোনো কোনো ফ্যামিলিতে আপনি শুনবেন যে ওই পরিবারে অভিশাপ আছে, বাচ্চা হলেই মরে যায়। কিংবা কোনো একটা পরিবার, সেই পরিবারে কোনো সন্তান, পুত্র সন্তান জন্মায় না। এরকম বহু পরিবারে আছে। আপনারা শুনবেন এরকম, প্র্যাকটিস করতে গিয়ে জানতে পারবেন যে এই পরিবারের লোকজন, পুরুষরা 50 বছরের বেশি বাঁচে না। কুসংস্কার, 100% কুসংস্কার, বাট কুসংস্কার নাও হতে পারে। কারণ আমাদের এমন কিছু বহু বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না। আমি ছোটবেলায় যখন প্রথম মোবাইল দেখি, আমি কোনোদিন ভাবিনি যে মোবাইলে সিনেমা দেখা যাবে। তো এটা বিজ্ঞান ডেভেলপ করেছে। তো এটা হওয়ার ছিল। তেমনি অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না, যেগুলো হতে পারে। হ্যাঁ। তাহলে এই বংশানু বংশানুক্রমিক, বংশ পরম্পরার শত্রুতা, যে যুগে যুগে শত্রুতা, সারা জীবন তোর সঙ্গে শত্রুতা করে যাব, সারা জীবন ডিস্টারবেন্স চালিয়ে যাব, এই যে ব্যাপারটা, এই ধরনের যে পিতৃদোষের এই টেন্ডেন্সি, এইটা আমরা দেখতে পাবো কোথার থেকে? আমরা দেখতে পাবো 6 নম্বর ঘর। তাহলে এই বিষয়গুলো মোটামুটি পরিষ্কার হলো। তাহলে এবার এই পর্যন্ত যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা একটুখানি বলুন। স্যার নমস্কার স্যার, বলবো? হ্যাঁ, বলুন বলুন, নিশ্চয়ই বলবেন। স্যার বলছিলেন যে পিতৃদোষ হবে না, সেক্ষেত্রে এই লগ্ন স্ট্রং থাকার কথা বললেন, আর হলো পঞ্চম হাউসটা স্ট্রং থাকার কথা বললেন। সেটা কি আমাদের মেন যে কুণ্ডলীটা সেটার ক্ষেত্রে, না না না, এই দশাংশ দ্বাদশাংশ কুণ্ডলী? কুণ্ডলিতে থাকবে। তার আগে একটা কথা বলেছি, যে সংকেত আপনি দ্বাদশাংশ কুণ্ডলিতে পাবেন সেটা কিন্তু আপনি মেলাবেন কোত্থেকে? মূল কুণ্ডলী থেকে। তাহলে মূল কুণ্ডলিতে পিতৃদোষের সোর্স হচ্ছে 9 আর 10। তাহলে ওই 9 আর 10, এইটা হচ্ছে কি আপনি দেখে নেবেন নবম ভাব দশম ভাবটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে কিনা। তাহলে পিতৃদোষ কিছুই ক্ষতি করতে পারবে না আপনাকে, এবং মহা আনন্দে আপনি, পিতৃদোষ থাকুক বা না থাকুক, মানুষের যখন জিজ্ঞেস করছে একটু দেখুন না পিতৃদোষ আছে কিনা, তা আপনি যদি পিতৃদোষ ব্যাপারটা না জানেন, বিষয়টা যদি আপনার বোধগম্য না হয়, কালকে রাত্রিবেলা আমি পিতৃদোষ নিয়ে প্রচুর পড়াশোনা করে ফেলেছি। করে আমি বুঝলাম যে পিতৃদোষ হচ্ছে এই বিষয়গুলো, এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে। তো যদি এরকম থাকে, থাকতেই পারে, যদি এরকম থাকে সেটাকে পিতৃদোষ হিসেবে ট্রিট করতে হবে। বোঝা গেল? তাহলে দ্বাদশাংশ কুণ্ডলীর যেটা লগ্ন অথবা নবম ভাব, সেটা আপনি, ভুল বললাম, লগ্ন আর পঞ্চম ভাব এটাকে দেখবেন, এবং তার রিফ্লেকশন আপনি মূল কুণ্ডলিতে পাবেন ওখানকার নবম ভাবে। যেমন দশাংশ কুণ্ডলী, দশাংশ কুণ্ডলীর লগ্নের রিফ্লেকশন আপনি কোথায় পাবেন? মূল জন্ম কুণ্ডলীর
দশম ঘরে, দশম ভাবে আপনি পাবেন দশাংশ কুণ্ডলীর লগ্নের রিফ্লেকশন। বোঝা গেল? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন সেটা বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। আর কারোর কোনো প্রশ্ন? স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ, প্রথম চারে কিন্তু দেখলাম নবম ভাব পীড়িত হয়েছে, কিন্তু দ্বাদশ কুণ্ডলীতে দেখলাম যে লগ্ন ভাব বা পঞ্চম ভাব পীড়িত হয়নি, তখন কি করব? তখন সেই লোকটার পিতৃদোষ বলবো না, সেই লোকটাকে বলবো যে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা। এক নম্বর। দু নম্বর কি হতে পারে, ওই লোকটা চাকরিতে জয়েন করছে কিন্তু চাকরির স্থায়িত্ব থাকছে না, কাজে ঢুকছে কিন্তু কাজটা হুম। বেশি দিন কন্টিনিউ করতে পারছে না, সমস্যা হচ্ছে, রেগুলার কাজ চেঞ্জ হচ্ছে। তিন নম্বর কি হতে পারে, বাবা বারবার অসুস্থ হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। স্যার আরেকটা কথা, পিতৃদোষ হলে কি হয়? এইটাই হচ্ছে গিয়ে বড় প্রবলেম। বলছে যে পিতৃদোষ যদি হয় তাহলে পরে আপনার যে পূর্বপুরুষের কর্মফল সেটা আপনাকে ভোগ করতে হবে। এবার আপনার সমস্ত কিছু ভালো, কিন্তু আপনি জীবনে দাঁড়াতে পারছেন না। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার সুখ নেই। মানে যা কিছু খারাপ তার একটা বড় কারণ হচ্ছে পিতৃদোষ হিসেবে দেখানো হচ্ছে। এবার কিছু কিছু সময় কিছু কিছু বিষয় ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন এখনকার দিনে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ফিল্ডে পিতৃদোষ একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিতৃদোষ যদি সত্যি সত্যি এফেক্টিভলি আপনার কুণ্ডলিতে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনের এস্টাবলিশমেন্ট সেটা ভীষণভাবে বাধাপ্রাপ্ত হবে। আপনার জীবনে অগ্রগতি উন্নতি সেটা বলা যেতে পারে প্রায় হবেই না। আপনি আটকে গেছেন, আপনার জীবনে উন্নতি পুরোপুরি স্টপ হয়ে গেছে এবং কোনোভাবেই আপনি জীবনে আর এগিয়ে যেতে পারছেন না। তাহলে পিতৃদোষ হলে পরে এই ঘটনাটা ঘটতে দেখতে পাওয়া যায়। বুঝতে পারলেন? এটা কিন্তু রোগ হ্যাঁ। নয়। হ্যাঁ স্যার। ধরুন একটা এক্সাম্পল দিই, আপনার সম্পূর্ণ প্রচুর টাকা পয়সা আছে, আপনি হ্যাপি আছেন, কিন্তু আপনার ছেলে ভয়ঙ্কর ভাবে অসুস্থ। আপনার বাচ্চা, ছেলে মানে বাচ্চা, আপনার সন্তান, সে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর ভাবে অসুস্থ, কারণে অকারণে প্রতিদিন সে হচ্ছে গিয়ে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে। এইটা হতে পারে যে আপনার বাচ্চা, সে আপনার সব আছে, আপনি হ্যাপি ম্যান, কিন্তু আপনার বাচ্চাটা ওই কোনো কারণে সে রেগুলার বেসিসে ওই অ্যাবনর্মালিটির শিকার হয়েছে, সে কথা বলতে পারছে না। তো বলা হচ্ছে এগুলো হচ্ছে পূর্বপুরুষের পাপের ফল, এবং এই এফেক্ট গুলো পিতৃদোষ থাকলে পরে দেখতে পাওয়া যায়। আপনার পঞ্চম ভাবে কোনো প্রবলেম নেই, আপনার পঞ্চম ভাব পুরো সুস্থ আছে, কিন্তু দেখা গেল আপনার বাচ্চাটা অসুস্থ। তার মানে দ্বাদশাংশ কুণ্ডলীর লগ্ন হয়তো দুর্বল আছে, কিংবা দ্বাদশাংশ কুণ্ডলীর লগ্ন কিছু এমন সমস্যা হয়েছে যেটা রিকভারি করা পসিবল হচ্ছে না বা হবেও না। মোটামুটি মোটামুটি বোঝাতে পারলাম নাকি? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আমি বলছি শ্রাপিত যোগ বলে না যেটা, শনি আর রাহু, ওটা কি পিতৃদোষ? এবার শনি অ্যাকচুয়ালি বংশ পরম্পরা ইন্ডিকেট করেন। অনেকে বলছে যে বংশ পরম্পরার সঙ্গে এই শ্রাপিত দোষের সম্পর্ক রয়েছে, বাট অ্যাকচুয়ালি শনি রাহু যদি যুক্ত হয়, এবার খুব ভালো করে শুনতে হবে এই পয়েন্টটা, যদি শনি রাহু যুক্ত হয় এবং রাহুর ডিগ্রি বেশি থাকে, রাহু কিন্তু অপোজিট দিকে ঘোরে, মানে রাহু কিন্তু উল্টো দিক থেকে আসছে, যদি শনির থেকে রাহুর ডিগ্রি বেশি থাকে সেই ক্ষেত্রে তার ইম্প্যাক্ট হচ্ছে অস্থি ক্ষয়, প্রচুর যন্ত্রণা, অস্থি সংক্রান্ত পীড়া, বোন ইনজুরি বা বোন ড্যামেজ হয়ে যাওয়া, ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি, এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ সাডেন জীবনে কিছু একটা ঘটনা, এবং সেই যে ঘটনা সেটা আপনার সঙ্গে হওয়ার পরিবর্তে আপনার পারিপার্শ্বিক মহলে কারোর সঙ্গে ঘটছে। মানে যে কষ্ট আপনি ভোগ করছেন না, কিন্তু যে কষ্ট আপনাকে ফেস করতে হচ্ছে,
এই কষ্টকেই ইন্ডিকেট করছে রাহু শনি সংযোগ। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আর রবি শনি কি পিতৃদোষের মধ্যে পড়ে? রবি শনিকেও পিতৃদোষের মধ্যেই ধরা হচ্ছে। কেন পিতৃদোষের মধ্যে ধরা হচ্ছে? রবি শনি বেসিক্যালি পিতৃদোষ হওয়া উচিত না। রবি এবং শনি এরা হচ্ছে গিয়ে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রবি হচ্ছে পিতৃকারক, আর শনিকে এখানে দোষ কারক হিসেবে ধরা হচ্ছে। তাই রবি এবং শনির সংযোগ, এইটাকে পিতৃদোষের তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। রবি হচ্ছে পিতা, আর শনি হচ্ছে গিয়ে দোষ, পাপ, ক্ষতি, ক্ষয়। তাই জন্য এটাকে আমরা, মানে এটাকে আর কি পিতৃদোষের দলে ফেলে দেওয়া হয়েছে। স্যার, হ্যাঁ স্যার। বলছি যে অনেকে তো বলে যে যেমন শনি রাহুটাকে শ্রাপির দোষ বলছে, শনি কেতু যুক্ত হয় সেটাকেও শ্রাপির দোষ বলে দেয়। যে চন্দ্র রাহু যুক্ত আছে তো গ্রহণ দোষ, চন্দ্র কেতুটাও গ্রহণ যোগ। কিন্তু কেতু কি আর চন্দ্রকে গ্রাস করতে আচ্ছা, পারবে? তার তো একটা মাথাটাই যোগের মরে নাম যাবে। শুনেছেন, কালসর্প যোগ? হ্যাঁ, শুনেছি। এই কালসর্প যোগের উদ্ভব কবে থেকে হয়েছে বলতে পারেন? তো যে রাহু যখন গ্রাস করছিল সবকিছু, মানে প্রথমে গোলাটা। কালসর্প যোগ 12 রকমের ছিল, এখন কালসর্প যোগ 12 12 144 রকমের হয়েছে। হ্যাঁ, যেমন ধরুন লগ্নে রাহু, বোধহয় এটা অনন্ত কালসর্প যোগ বা কিছু একটা হবে। আর আহ, লগ্ন, মেষ লগ্নে রাহু, তাহলে প্রত্যেকটা 12টা লগ্নের জন্য 12 রকম হতে পারে। তেমনি কোন লগ্নটাতে রয়েছে তাহলে 144 রকম কালসর্প হতে পারে। এবার ঘটনাটা হচ্ছে, এই কালসর্প যোগ এটা পৃথিবীতে এলো কবে থেকে আপনারা কি জানেন? না স্যার। এই কালসর্প যোগের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন বিভি রামনের বাবা। তিনি হচ্ছে মোটামুটি ওই 1970-এর দশক বা ওই তার আশেপাশে তিনি কালসর্প দোষ ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করলেন। তিনি ওই ঘটনাটাকে কালসর্প হিসেবে নিয়ে এলেন এবং তার সন্তান, সুযোগ্য সন্তান বিভিরামন, তিনি এই কালসর্প যোগটাকে প্রকাশিত করলেন। বলা হলো উত্তর কালামৃতে নাকি এইরকম একটা যোগ রয়েছে। তো শনি রাহু, এই যে যোগটা, এটা যে শ্রাপিত যোগ, এই যোগটার এই শ্রাপিত যোগ শব্দটা আমি আর কি খুঁজে পাইনি। কোনো কোথাও থাকতে পারে, অন্য কেউ পেতে পারেন। শনি কেতু যোগটাকে কেউ বলেছেন সাধু সর্প যোগ। শনিকে, শনি হচ্ছে সাধু, আর কেতু তাকে সার্পেন্ট বা সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই যে যোগগুলো সম্পর্কে বর্তমানে চলছে, যেমন রবি শুক্র দারিদ্র যোগ, তো বিভিন্ন জায়গাতে দারিদ্র যোগ সম্পর্কে যা কথাবার্তা রয়েছে, সেখানে রবি শুক্রকে দারিদ্র যোগ বলা হয়নি। বরঞ্চ আমি দেখেছি যে রবি শুক্র যোগ থাকলে পরে ধন উৎপাদনে কোনো সমস্যা হয় না। এবং আহ রবি শুক্র একত্রে যদি থাকে, শুক্র যদি দগ্ধ হয়, তাহলে অনেক সময় ছেলেদের চার্টে বা মেয়েদের চার্টে হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাওয়া যায়। তার মানে এই নয় যে সেটা হচ্ছে দারিদ্র্য যোগ। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ল্যাকিং আসে, গ্ল্যামার, বা কিছু কিছু পুরুষদের ক্ষেত্রে দেখবেন মুখের ঠিক চোখের নিচে না ব্ল্যাক স্পট পড়ে গেছে। তো এদের ক্ষেত্রে আপনারা দেখবেন চার্টে ওই রবি শুক্র যোগ রয়েছে, কিন্তু প্রচুর পয়সা। রবি শুক্র যোগ প্রচুর পয়সা দিতে পারে, প্রচুর পয়সা, প্রচুর মানে প্রচুর 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 পয়সা। তাহলে তা সত্ত্বেও এই যোগটাকে দারিদ্র যোগ বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে যোগ নিয়ে পড়াশুনো, আপনারা আমি তো যোগ পড়াবো এরপরে, তো যোগ নিয়ে যখন আমরা পড়াশুনো করব বা যোগ নিয়ে যখন জানবো, সেই সময় বিষয়টাকে আরেকটু ডিপলি আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করব যে কেন এই যোগটা শ্রাপিত। শ্রাপিত মানে হচ্ছে গিয়ে আগে থেকেই শাপগ্রস্ত। তাহলে হতে পারে এটা পিতৃদোষ গ্রস্ত বা পিতৃদোষ যুক্ত, এরকম হতে পারে।
তো তাই বলে এরকম কখনোই নয় যে এটা সর্বনাশা কিছু একটা। তবে শনি রাহু, যদি রাহু শনির দিকে মুভ করে, তাহলে কিন্তু হাড়গোড় নিয়ে বেশ সমস্যা দেখতে পাওয়া যায়, এবং এটা ভীষণভাবে কার্যকরী। আমি দেখেছি, আপনারাও দেখবেন, যে শনি রাহু যদি পীড়িত হয় এবং সেটার সঙ্গে যদি কোনোভাবে মকর অ্যাসোসিয়েটেড হয়, তাহলে সেই জাতকের আর্থারাইটিস কেউ রুখতে পারবে না, এবং সেই আর্থারাইটিস জাতা টাইপের আর্থারাইটিস, তাতে তাকে ভয়ঙ্কর ভাবে ভুগতে হবে। তো এনিওয়ে, এগুলো আপনারা দেখতে পাবেন যত দিন যাবে তত। এবার এখন যেহেতু এটা বেশ বাজার গরম করা একটা যোগ, পিতৃদোষ, তো আমরাও পিতৃদোষ একটু পড়ে নিলাম। নেক্সট হচ্ছে গিয়ে নজর লাগা। এই ব্যাপারটা কিন্তু এফেক্টিভ। এফেক্টিভ মানে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক, এগুলোর সঙ্গে সঙ্গে আর একটা ইন্দ্রিয় হিসেবে ট্রিট করা যেতে পারে চিন্তা ভাবনাকে, থট প্রসেস। একটা অন্ধ লোক, সেও উপলব্ধি করতে পারে যে কি ঘটতে চলেছে, কি ঘটবে, বা সামনে কি রয়েছে। আহ তো এই যে থট প্রসেস, চেতনা তরঙ্গ, মানে চিন্তার তরঙ্গ, এই ব্যাপারটাকে আমরা কালেক্ট করতে পারি, বা এই ব্যাপারটাকে আমরা গ্রহণ করতে পারি। তো এই বিষয়টা, অর্থাৎ চেতনা চিন্তা, কেউ আপনাকে নিয়ে খুব খারাপ চিন্তা করছে, করতেই পারেন। তার তার আপনাকে পছন্দ হচ্ছে না, তিনি আপনাকে সহ্য করতে পারছেন না, তার আপনাকে নিয়ে ক্রোধ জন্মেছে, জন্মাতেই পারে। তাহলে এই যে উম ক্রোধ, রাগ, তেজ, ভালো না লাগার ফিলিংস, এই বিষয়টা আমরা দ্বাদশাংশ কুণ্ডলী এবং মূল লগ্ন কুণ্ডলী থেকে বিচার করতে পারবো। তাহলে এইটা দেখবার জন্য আপনাকে সেই দ্বাদশাংশ কুণ্ডলীর লগ্নটাকেই দেখতে হবে। মূল লগ্নটাকে দেখবেন যে পীড়িত হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হাউসকে দেখবেন, সেটা হচ্ছে আপনার মূল জন্মকুণ্ডলীর থার্ড হাউস, 3 নম্বর ঘর। তাহলে এইগুলো যদি দুর্বল থাকে, লগ্ন যদি দুর্বল থাকে, সেই ক্ষেত্রে দ্রুত আপনার উপরে নজর লাগবে। এই ক্ষেত্রে আরেকটা কুণ্ডলীকেও আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে দ্রেক্কান কুণ্ডলী। সাধারণ দ্রেক্কান কুণ্ডলীতেই দেখবেন। এইবার যেহেতু আমরা রবি শুক্র নিয়ে অনেক কথাবার্তা বলে ফেললাম, তার জন্য আরেকটা বিষয় আমাদেরকে একটুখানি জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, যদি দ্রেক্কান কুণ্ডলীতে স্পেশালি সোমনাথ দ্রেক্কান কুণ্ডলী বলবান হয়, সেই ক্ষেত্রে রবি শুক্র যোগ আপনাকে প্রচুর দিতে পারে। তাহলে সোমনাথ দ্রেক্কান আমি আপনাদেরকে পড়িয়েছি, যদি মনে না থাকে আরেকবার আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, তাতে সমস্যা নেই। কিন্তু দ্রেক্কান কুণ্ডলিতে যদি শুক্র বলবান হয়, তাহলে কিন্তু, বা লগ্ন বলবান হয়, তাহলে কিন্তু আপনার উপরে নজর লাগার টেন্ডেন্সি অনেকটাই কমবে। এইবার প্রশ্ন হলো, থার্ড হাউসটাকে কেন নেওয়া হচ্ছে? থার্ড হাউসটাকে নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো, আপনি যে জগতের সঙ্গে কমিউনিকেট করেন, যে আপনাকে দেখে নজর লাগবে। কি দেখে নজর লাগবে? যেটা দেখে নজর লাগবে, সেই বিষয়টার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্ট, সেই বিষয়টার সঙ্গে কানেক্টেড পার্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড হাউস বা দ্রেক্কান কুণ্ডলী। তো সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে, রেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এবার এই যে নজর লাগছে, মন খারাপ হচ্ছে, বা ডিপ্রেশন আসছে, অ্যাংজাইটি বাড়ছে, টেনশন তৈরি হচ্ছে, এই সমস্ত বিষয়ের জন্য আপনারা একদম সিম্পলি প্রতিকার দেবেন লগ্নকে। যদি আপনার মনে হয় রেগুলার নজর লাগছে, বা কোনো কারণে পারিপার্শ্বিক পারিপার্শ্বিক কোনো নেগেটিভ এনার্জিজ ইম্প্যাক্টে ভদ্রলোক বা ভদ্রমহিলা সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে কিছু কিছু বৈদিক রেমেডি আছে। খুব সিম্পল বৈদিক রেমেডি, পুজো পাঠ টাইপেরই, কিন্তু সবাই করতে পারেন। পুজো পাঠ করার জন্য যেমন দীক্ষা বা আহ ওই সমস্ত দরকার হয়, বাট এই ধরনের বৈদিক রেমেডি গুলো মেনটেন করবার জন্য বা করবার জন্য কোনো রকম কিছু লাগে না। তো সেই রকম রেমিডি গুলো নিয়ে আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করব, এবং ভেদিক রেমিডি মানে কোন সমস্যার জন্য কি রেমিডি দেবেন, এবং একদম মানে মোটামুটি শাস্ত্রীয়। এবার এগুলো যে সবসময় অথেন্টিক হবে, তা কখনোই হবে না, কেউ বলতে পারবে না যে এই রেমিডি গুলো অথেন্টিক হবে, এটা তো বলা সম্ভবই না। বাট তাহলেও এই রেমিডি গুলো কার্যকরী। যেমন একটা সিম্পল রেমিডি বলি, সেটা হচ্ছে ছায়াদান।
তো আপনারা অনেকেই শুনেছেন এই বিষয়টা, যে ছায়া দান। তো ছায়া কি করে দান করবেন? ছায়া দান করবার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, ছায়াটাকে ক্রিয়েট করতে হবে। তাহলে এবার প্রশ্ন হলো, ছায়া ক্রিয়েট করবেন আবার কি করে? এটা কি পসিবল নাকি যে ছায়া ক্রিয়েট করবেন? হ্যাঁ, এখানে ছায়া মানে হচ্ছে প্রতিবিম্ব। এখানে আহ প্রতিকৃতি, প্রতিবিম্ব। আপনারা পড়েছেন সূর্যের সঙ্গে যখন সঞ্জনার গ্যাপ তৈরি হয়েছিল, বা সঞ্জনা যখন শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি ছায়া সৃষ্টি করেছিলেন, যেটা ছিল অবিকল তার অবয়ব। তাহলে ছায়া দান এই বিষয়টা করবার জন্য কোথায় করব আমরা? আমরা মাটির কোনো একটা প্রদীপ, মাটির কোনো একটা পাত্র, তার মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল হতে পারে, তিল তেল হতে পারে, এগুলো দিয়ে ছায়া ক্রিয়েট করব। তাহলে ছায়া ক্রিয়েট করব কি করে? কিছুক্ষণের জন্য সিম্পলি তাকিয়ে থাকবো, ওটার দিকে তাকিয়ে থাকবো বা ওটাকে দেখবো, তাহলেই তৈরি হবে ছায়া। তাহলে এবার এই ছায়া তৈরি হওয়ার পরে কি করতে হবে? শনিবার দিন, এটা যেহেতু স্যাটার্ন ওরিয়েন্টেড একটা কাজ, তাই শনিবার দিনই কাজটি করতে হবে। শনিবার দিন বাড়ির বাইরে। শনিদেবের জন্য কোনো কাজ আমরা সাধারণত সুখ স্থানের মধ্যে করব না, এবং গৃহ হচ্ছে আমাদের সুখের জায়গা। আমাদের কথা দিয়ে আছে গৃহ সুখ, বাড়ি, ঘর, থাকার জায়গা। এই যে জায়গা, এই যে স্পেস, এই জায়গাটা, এখানে আমরা স্যাটার্ন ওরিয়েন্টেড কাজকর্ম করব না। যদিও আমরা প্রচুর করি, যেমন পরিশ্রম করছি, শনির কাজ, বাট একটা ধারণা চলে এসছে যে বাড়ির বাইরে কর্ম, কর্ম আমরা ঘরের থেকে বাড়ির বাইরে গিয়ে সাধারণত করি। তো এই যে ছায়াদান প্রসেস, এটাকেও আমরা বাড়ির বাইরেই করি। তাহলে খুব ভালো কথা, ছায়াদান আমাদের করা হবে। তাহলে এবার এটাকে কি করতে হবে? ওই তেলটা বা প্রদীপ যুক্ত তেলটাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে একদম সিম্পল শনিবার দিন সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিলে পরে কি হবে? তাহলে শনিদেবের প্রভাব আপনার ওপর থেকে কিছুটা কমবে বলে আশা করা যাবে। মানে শনিদেবের যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে যেটা পড়ছিল, যার কারণে আপনি খুব সমস্যার মধ্যে ছিলেন, সেখান থেকে আপনি এবার কিছুটা রিলিফ পেলেন। কিছুটা আর কি আপনার উপরে শনিদেবের নেগেটিভ প্রভাব থেকে মুক্তির দিকে আপনি এগিয়ে গেলেন। তো এই প্রসেসের নাম হচ্ছে ছায়াদান। তাহলে এইগুলো, এই ধরনের কাজগুলো আমরা পিতৃদোষ থেকে মুক্তির জন্য করতে পারি। বয়স্ক লোকদেরকে সাহায্য করা, সূর্য প্রণাম, এগুলো পিতৃদোষের হাত থেকে আমাদেরকে রক্ষা করে বা মুক্তি দেওয়ার চেষ্টা করে। তো এইগুলো, এই ধরনের আর যে কোনো কাজ যেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে করা হয়, সেটাই আপনাকে পিতৃদোষ থেকে মুক্তি দেবে। একদম সিম্পল, কোনো জটিলতা নেই। আচ্ছা, তো আমরা একটু এগোই। দ্বাদশাংশ কুণ্ডলী নিয়ে কতগুলো সূত্র রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য, বাবার সঙ্গে আপনার সম্পর্ক, এবং তাদের দ্বারা আপনি কতটা উন্নতি প্রাপ্ত হতে পারেন, বাবা মা এদের দ্বারা আপনি কতটা ডেভেলপড হতে পারেন, তারা আপনার জন্য কতটা লাভদায়ক, এই বিষয়টা আপনাকে দেখতে হবে দ্বাদশাংশ কুণ্ডলী। মোটামুটি দেখার পদ্ধতি আমরা শিখলাম। এবার একটু বিচারের কয়েকটা সূত্র আছে, সেটা একটুখানি দেখে নিন আপনারা। একদম সিম্পল সূত্র। রবিকে বলা হচ্ছে পিতৃকারক, চন্দ্র হচ্ছে মাতৃকারক। একই সঙ্গে সঙ্গে শুক্র তিনিও হচ্ছেন পিতৃকারক, মঙ্গল তিনিও হচ্ছেন মাতৃকারক। কিন্তু যখন আমরা মাতৃত্ব এই ব্যাপারটাকে দেখব, বা পিতৃত্ব এই বিষয়টাকে দেখব, তখন কিন্তু রবির থেকে, সরি, শুক্রের থেকে রবি অনেক বেশি অ্যাক্টিভ। তাহলে রবিকেই আমরা এখানে পিতৃকারক ধরি, আর চন্দ্রকে মাতৃকারক ধরি। দ্রেক্কান নবাংশ, দ্বাদশাংশ কুণ্ডলিতে রবি এবং চন্দ্রের অবস্থান আর বলবত্তা জাতকের ওপর পিতামাতার প্রভাব এবং তার সঙ্গে সম্পর্ককে ইন্ডিকেট করে। তাহলে তিনটে জায়গায় দেখতে হবে,
তো বেসিক্যালি এর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই ভাব দেখতে হবে। ভাব ছেড়ে কিন্তু কোনো কাজ হবে না। মানে আপনি যে চতুর্থ ভাব দেখবেন না, নবম ভাব দেখবেন না, তাহলে কিন্তু আপনার ভুল হবে। বাবা মার বিচারের সময় সবসময় 4-9-কে দেখতে হবে। এখানে বৃহস্পতি এবং রাহু, রাহু আর বৃহস্পতি এরা পিতৃকুলকে ইন্ডিকেট করে। বুধ এবং কেতু দ্বারা মাতৃকুল নির্দেশিত হয়। এবার এর কি লজিক আছে? বুধ মামাকে নির্দেশ করে, এটা ঠিক আছে, বাট কেতু কেন মাতৃকুলকে ইন্ডিকেট করবে আর রাহু কেন পিতৃকুলকে ইন্ডিকেট করবে? এর ভ্যালিড রিজন সত্যি সত্যি আমার কাছে নেই। মানে আমি আর কি জানি না যে কেন হচ্ছে গিয়ে বুধকে আমরা মাতৃকারক হিসেবে ধরেছি, বা পীড়িত বুধ, বুধকে মাতৃকুলের নির্দেশক হিসেবে ধরা হয়েছে, এটা ওকে, ঠিক আছে। কিন্তু কেতু কেন মাতৃকুল নির্দেশ করবে এটা পরিষ্কার নয়। ঠিক একইভাবে রাহু কেন পিতৃকুল নির্দেশ করবে সেটাও কিন্তু এক্স্যাক্টলি খুব পরিষ্কার নয়। লগ্ন, পঞ্চমপতি এবং নবমপতি গ্রহের মধ্যে সম্পর্ক 1-5-9, এটা হচ্ছে অতীত এবং বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাহলে 1-5-9 হচ্ছে তিন পুরুষের গল্প। 9 হচ্ছে আপনার বাবা, 1 হচ্ছেন আপনি নিজে, আর 5 হচ্ছে আপনার সন্তান। এই সার্কেলটাই আবার ঘুরতে থাকবে। আপনার বাবার বাবা, আপনার বাবার বাবা, মানে 3 জন্ম আমি পেলাম, তার ঠিক এক প্রজন্ম আবার সেই পঞ্চম, তার বাবা নবম, তার বাবা লগ্ন, এইভাবে চলতে থাকবে। তাহলে মোটামুটি দ্বাদশাংশ কুণ্ডলী সম্পর্কে যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা জানলাম। এবার যখনই আপনি উদাহরণ কুণ্ডলীর বিচার করবেন তখন কিন্তু সঙ্গে অবশ্যই মূল কুণ্ডলীকে দেখতে হবে। যখনই আপনি দ্বাদশাংশ নিয়ে ডিসকাস করবেন, দ্বাদশাংশ কেন, যা খুশি নিয়ে আপনি ডিসকাস করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মূল কুণ্ডলী। মূল কুণ্ডলী ছাড়া আপনি কিন্তু বাকি কুণ্ডলীগুলোর বিচার করতে পারবেন না। দ্বাদশাংশ কুণ্ডলী থেকে আরেকটা বিষয় আমি ফিল করেছি, সেটা আসে, সেটা হচ্ছে দ্বাদশাংশ কুণ্ডলী আপনার পাস্ট লাইফে পাওয়া কিছু বিষয়কে ইন্ডিকেট করে। এই দ্বাদশাংশ কুণ্ডলী এটা আপনাদের চেনা কুণ্ডলী। আপনারা দেখতেই পাচ্ছেন যে দ্বাদশাংশ কুণ্ডলীতে লগ্নে কেতু আছে। তো লগ্নে কেতু দুটো বিষয়কে ইন্ডিকেট করে, যে পিতা মাতা এদের কাছ থেকে সুখের অভাব। দ্বাদশাংশ কুণ্ডলীতে রবি, চন্দ্র, শনি, শুক্র, এগুলোর হচ্ছে একটা সংযোগ ঘটেছে। দেখুন অদ্ভুতভাবে দ্বাদশাংশ কুণ্ডলীতে এদের একটা কম্বিনেশন তৈরি হয়েছে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কম্বিনেশন। এখানে রবির নিজ ভঙ্গ হয়েছে কিন্তু 6th হাউসে। আবার মজার জিনিস হচ্ছে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন, সেটা 10th হাউসে গিয়ে জমা হয়েছে। তাহলে এখানে দ্বাদশাংশ কুণ্ডলীতে লগ্নে কেতু, এটা কিন্তু পূর্বজন্ম থেকে প্রাপ্ত কিছু কোয়ালিটিকেও ইন্ডিকেট করে। তো আমার মনে হয় যে কিছু কিছু কোয়ালিটি পূর্বজন্ম থেকে আসে। তো যাই হোক না কেন, বা পূর্বপুরুষের থেকেও আসতে পারে, বা পূর্বজন্ম থেকেও আসতে পারে, যা খুশি হয়েছে, আমাদের অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তো দ্বাদশাংশ কুণ্ডলী বিচারের সময় যদি লগ্ন দুর্বল থাকে দ্বাদশাংশ কুণ্ডলীর, তাহলে পিতৃসুখ মাতৃসুখের হানি ঘটে। তাহলে এখানে দেখুন লগ্নপতি সে রয়েছে ষষ্ঠে এবং লগ্নে কেতু, তাহলে এই জাতকের পিতৃসুখ এবং মাতৃসুখের হানি ঘটেছে। এইটা হচ্ছে দ্বাদশাংশ কুণ্ডলীর বিচারের পদ্ধতি। এবার হচ্ছে নজর লাগা, ভীষণভাবে লাগবে। কেন লাগবে? কারণ লগ্নেই কেতু রয়েছে। তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট, সেটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে দুটো বিষয় রয়েছে। এই যে ষষ্ঠ ভাব, এটা কিন্তু প্রবল বলবান হয়েছে, ফলে ষষ্ঠ ভাবটা এখানে পীড়িত হয়নি। ষষ্ঠ ভাব বলবান হওয়ার কারণে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট থাকলেও সেটা কিন্তু কন্ট্রোলেবল। সেটা যে একদম জীবন ধ্বংস করে দেওয়ার মতন সেরকম কিন্তু নয়। ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট যতটাই আসুক না কেন,
সেটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। সুতরাং দ্বাদশাংশ কুণ্ডলিতে লগ্ন দুর্বল হলেও যেখান থেকে ছেদ আসবে, যেখান থেকে ক্ষতিটা আসবে, সেইটার অধিপতি বা সেই ক্ষেত্রটা যার আন্ডারে শুক্র বা সেই ক্ষেত্রটা ষষ্ঠ ভাব, সেটা কিন্তু বলবান হচ্ছে। আবার অষ্টম দ্বাদশ, এরা হচ্ছে মঙ্গল বৃহস্পতি, এরা যুক্ত হয়ে রয়েছে, তার সঙ্গে পঞ্চমপতি যুক্ত হয়েছে। ফলে এখানে স্ট্রেংথ এবং উইকনেস দুটোই কিন্তু কিছুটা কিছুটা কমেছে। সুতরাং মোটামুটি আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে দ্বাদশাংশ কুণ্ডলী থেকে কিভাবে আমরা ব্যাপারটাকে মোটামুটি উপলব্ধি করতে পারবো। এবার কারোর কোনো সংশয় বা প্রশ্ন? শোনা যাচ্ছে? তন্ময়, কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই? স্যার হ্যাঁ, বলুন। স্যার এইরকম মানুষের কি একটু নাস্তিক হওয়ার ইয়ে থাকবে? কোন রকম মানুষ? এই যারা মানে পিতৃ ইয়ে মানে এরকম ইয়ে থাকে ওনাদের নজর লাগা বা পিতৃদোষ। না, না, নাস্তিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি, এইটা পঞ্চমাংশ কুণ্ডলী বা হচ্ছে গিয়ে এই লোকটার নবম ভাবটা দেখবেন, রাহু কোথায় আছে সেটা দেখবেন, বৃহস্পতি শনিটা একটু দেখবেন। যদি বৃহস্পতি শনি মোটামুটি বলবান থাকে, তাহলে সাধারণত নাস্তিক হবে না। সাধারণত, হুম। ইন জেনারেল এরা নাস্তিক হয় না। তারপরে আর কারোর কোনো প্রশ্ন? এবং যদি ট্রুলি পিতৃদোষ থাকে, যদি হচ্ছে গিয়ে সত্যি সত্যি পিতৃদোষের দ্বারা ভদ্রলোক ক্লিষ্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু তার জীবনে উন্নতি হচ্ছে না। স্যার তাকে জীবনে দাঁড়াতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বলছি, স্যার পিতৃদোষ থাকলে ওই পিতৃপুরুষের যদি পুজো করা হয়, ঠিক আছে, এটা হ্যাঁ, কোনো ভালো ফল পাওয়া যায়? হ্যাঁ, একদম। মানে অবশ্যই, ভগবান রূপে পুজো যদি করি, ঠাকুরদা এরকম। অনেকটাই। এবং তার সঙ্গে সঙ্গে যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি পূর্ণিমা পড়ে, তাহলে সেই পূর্ণিমাতে কিছু দান, সেটাও কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে খুব ভালো রকম আর কি, এটা এফেক্টিভ রেমেডি হিসেবে কাজ করে। স্যার একটা কথা ছিল, বলবো? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, যে তর্পণ করে না পিতৃপক্ষে, হ্যাঁ, সেটা করলে কি পিতৃদোষ কাটানো যায়? বেসিক্যালি এই তর্পণের যে প্রথা, এইটা হচ্ছে মহাভারতীয় যুগের প্রথা। তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে করার ধারাটা প্রচলিত হয়েছিল কর্ণের সময় থেকে। তো কর্ণ যখন স্বর্গে যান, তখন কর্ণকে বলা হয় যে তুমি, কর্ণকে খেতে দেওয়া হিসেবে সমস্ত সোনার জিনিসপত্র বা সমস্ত মূল্যবান জিনিসপত্র দেওয়া হয়, যেগুলো খাদ্যের যোগ্য নয়। তা কর্ণ বলেন যে আমাকে এগুলো দেওয়া হচ্ছে কেন? তো বলছে এর কারণ হচ্ছে তুমি কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু করোনি। তখন বলছে আমার পিতৃপুরুষ নিয়েই তো কনফিউশন আছে। তখন বলছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি সকল পিতার উদ্দেশ্যে গিয়ে কিছু করে আসো। যারা যাদের পিতা নেই বা বংশ পরিচয় নেই, সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে তুমি কিছু দান টান করে আসো। নিচে যাও, তোমাকে আবার পাঠাচ্ছি। তো মৃত্যুর পরে স্বর্গে চলে যাওয়ার পরে আবার কর্ণকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে নিজের
পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যেও যেমন কিছু দান করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সেই সমস্ত ব্যক্তি যাদেরকে উম, যারা এই পায়নি, যারা হচ্ছে কি সন্তানদের কাছ থেকে জল টল পায়নি, তাদের উদ্দেশ্যেও যেন কিছু করে আসতে পারে, সেই জন্য কর্ণকে পাঠানো হয় আবার নিচে। এবং কর্ণ এসে যথারীতি যথাবিধি তিনি ওই সময়গুলোতে, ওই যে পিতৃপক্ষের টাইমটা, ওই সময়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, যে পুজো পাঠ করেন এবং খাদ্য সামগ্রী দান করেন, সেটাই হচ্ছে তর্পণ। এবং সেই কাজটা তর্পণ করার ফলে পিতৃপুরুষের আত্মার পিতৃপুরুষের আত্মার শান্তি হয়। তবে এই কাজটা করলে পরে আপনার পিতৃপুরুষের আত্মা শান্তি প্রাপ্ত হবে, এবং এইটা থেকে আপনি মেবি পিতৃদোষ থেকে কিছুটা রিলিফ পেতে পারেন। কিন্তু এটা কতটা এফেক্টিভ, এই বিষয়ে কিন্তু অবশ্যই সন্দেহ বা সংশয় থেকে যাবে। স্যার, পিতৃ দোষের এফেক্টটা যে কখন পেতে পারে কোনো ব্যক্তি, কি করে বুঝবে সেটা? বোঝা যেতে পারে এটা? জেনারেলি হচ্ছে গিয়ে অষ্টমপতি, ষষ্ঠপতি, দ্বাদশপতি এদের দশায় এর ইম্প্যাক্ট বাড়ে। এছাড়াও হচ্ছে গিয়ে যদি আপনার দ্বাদশাংশ কুণ্ডলিতে কোনো গ্রহ সে দুস্থানগত হয়, কিংবা যদি শ্রাপিত দোষ বা হচ্ছে গিয়ে ওই রবি শনি দোষ, কিংবা হচ্ছে গিয়ে রবি কেতু যোগ, কিংবা গ্রহণ যোগ, এগুলো যদি তৈরি হয়, সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকার পিতৃদোষের সম্ভাবনা হয়। এবং ওই সময় ওই অন্তর্দশা, ওই প্রত্যন্তর দশা, এই সময়গুলোতে পিতৃদোষ দেখতে পাওয়া যায়। তারপরে স্যার নবাংশ চার্টে স্যার নবাংশ চার্টে যদি শনি রবি একসাথে থাকে? আহ নবাংশ চার্টেও শনি রবি একসঙ্গে থাকলে পরেও পিতৃকুল থেকে কিছু সমস্যা ফেস করতে হয়, অবশ্যই হয়। কিন্তু ঘটনা হচ্ছে শনি রবি একসঙ্গে থাকা মানেই কিন্তু সেটা দোষ বা খারাপ নয়, এইটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এবং তার এফেক্ট যে আপনার উপরে মারাত্মকভাবে পড়বে সেটাও কিন্তু নয়। শনি রবি একসঙ্গে থাকলে পরে জাতক প্রচন্ড যুক্তিবাদী হতে পারে। শনি রবি একসঙ্গে থাকলে জাতকের উচ্চ বংশে সম্পর্ক স্থাপিত হতে পারে, জাতকের রাজনৈতিক যোগাযোগ থাকতে পারে। শনি রবি একসঙ্গে থাকলে পরে জাতকের ওকালতি, ইঞ্জিনিয়ারিং এই ধরনের পড়াশোনা করার টেন্ডেন্সি তৈরি হতে পারে। এরকম প্রচুর বৈপরীত্য আপনি দেখতে পাবেন বিভিন্ন গ্রহযোগের ক্ষেত্রে। তাহলে সেইগুলো সবসময় যে পিতৃদোষ হবে বা ক্ষতি হবে এরকম ভাবার দরকার নেই। স্যার নবমপতি যদি অস্ত থাকে? নবমপতি অস্ত থাকাও, এটাও অবশ্যই পিতৃদোষের সূচক। হ্যাঁ, তাহলে এ থেকে নিরাময়? এ থেকে নিরাময়ের জন্য এক্স্যাক্টলি যে ওই সিস্টেম গুলো রয়েছে বা যে কিছু বৈদিক রেমেডি রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে ফলো করতে হবে। স্যার শনি রবি আর চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে? শনি রবি চন্দ্র যদি একসঙ্গে থাকে সেই ক্ষেত্রে শারীরিক দুর্বলতা, শারীরিক সমস্যা এগুলো হয়। আর জেনারেলি প্রচন্ড ইগো, এবং ইগোর কারণে ডিস্টারবেন্স, ডিপ্রেশন এগুলো দেখতে পাওয়া যায়। একদম চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যে এই মানুষটার ইগো প্রবলেম আছে, ম্যারিড লাইফে ডিস্টারবেন্স অল্প বিস্তর আছে, এবং আহ, এই মানুষটাকে কেউ পছন্দ করে না। বা এই মানুষটা মানুষের ভালোর জন্য কাজকর্ম করে, কিন্তু সে হচ্ছে গিয়ে উপকৃত হয় না। এ আপনি একদম চোখ বন্ধ করে বলতে পারেন। তার সে এটা সে মানে যে আমি সবার উন্নতির জন্য, ভালোর জন্য কাজ করি, কিন্তু আমাকে কেউ দেখে না। স্যার নবাংশ কুণ্ডলিতে নবম স্থানে দেখবো রবি রাহু যোগ, না যে কোনো স্থানে দেখবো? যে কোনো স্থানে রবি তো এখানে পিতৃকারক হিসেবে কাজ করবে। যে এই যোগগুলো থাকলেই হবে? হ্যাঁ, যুক্ত থাকলে পরেই সেই ক্ষেত্রে এই সমস্যা আসবে। আর দ্বাদশাংশ কুণ্ডলীটাও দেখবেন। এবার হুম। যদি দ্বাদশাংশ কুণ্ডলীতে আপনি দেখলেন যে চতুর্থপতি বৃহস্পতি যদি যুক্ত হয়ে বা বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে দ্বিতীয় ভাবে, সেই ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, জমি জায়গা ইত্যাদি পাওয়ার একটা বিরাট চান্স তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু সবার আগে নিজের নিজের অরিজিনাল যে লগ্নটা চার্ট সেটা দেখতে হবে, হুম, অবশ্যই। মাস্ট। হুম, ওইখান থেকে আমাকে দেখা শুরু করতে হবে।
আচ্ছা, আর কিছু? তো বলছি যে দেখুন, ধরুন দ্বাদশাংশ কুণ্ডলীতে কারোর হ্যাঁ বলুন, শুনতে পাইনি। D12 কুণ্ডলীতে ধরুন কারোর লগ্নটা মানে 6, 8, 12 বাজে ঘরে গেছে, কিন্তু পঞ্চমটা স্ট্রং আছে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তার যদি কোনো নজর দোষ বা এসকট হয়, কিন্তু সে সেখান থেকে রিকভারি পেতে পারে? এইগুলোর জন্য প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে মূল লগ্ন কুণ্ডলী, বা যেটাকে আমরা জন্ম কুণ্ডলী বলি। সেইটার উপরে বেস করে কিন্তু আলটিমেটলি রেজাল্ট দেখতে পাওয়া যাবে। বাকি কুণ্ডলীগুলো আপনি অবশ্যই দেখবেন, কিন্তু আগে আপনাকে ফলো করতে হবে নিজের লগ্ন কুণ্ডলী, জন্ম কুণ্ডলী। না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আছি স্যার, ভালো আছি। স্যার একটা কুণ্ডলী দেখেছিলাম স্যার, আজকে থেকে 1 বছর আগে স্যার। হ্যাঁ। ওইখানে দেখছি যে নবমে শনি মঙ্গল একসাথে আছে নবম ভাবে, কিন্তু ওনার বাবার যে মৃত্যুটা হলো, আহ, খুব দুরবস্থায় করে মৃত্যুটা হলো। এমন অবস্থায় মৃত্যু হলো বলার বিষয় না, খুব ভয়ানক অবস্থা। আচ্ছা। বিষয়টা হচ্ছে, আহ, ছেলের বন্ধু বান্ধব আছে, ছেলের বাবা ব্যাংকের চাকরি করে, ব্যাংকে আচ্ছা। থেকে কিছু টাকা এনে রাখলো বাড়িতে। আনার পরে আহ, ওইখান থেকে ছেলের বন্ধুরা গিয়ে বাবার থেকে টাকাটা লুট করতে লাগলো। লাগার পরে বাবা যখন বাধা দিল, বাবা কি এক কোপ মেরে মুন্ডু একদম আলাদা করতেন। ওরে বাবারে। আমি চারটা পেলে আপনাকে দেবো স্যার। আমি দেখেছিলাম কিন্তু চারটে, ওই সময় মোবাইলে সেভ ছিল, কিন্তু এখন চারটা পাচ্ছে। বাবা। স্যার, শনি আর রাহু বললেন শাপিত যোগ, সেক্ষেত্রে যদি পঞ্চম ভাবে শনি রাহু প্লাস চন্দ্রও থাকে সেক্ষেত্রে কি হতে পারে? ওরে বাবারে। নাস্তিক? না না, নাস্তিক নয়। এই টাইপের মানুষদের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যাবে। এদেরকে আপনি কখনোই বলতে পারবেন না যে এরা পুরোপুরিভাবে নাস্তিক, বা ঈশ্বরে বিশ্বাস করে না, বা ভগবানকে ইয়ে করে না। এদের মধ্যে মানে ভ্যারাইটিস টাইপের চিন্তা, সেগুলোকে কাজ করতে দেখতে পাওয়া যাবে, এবং একটা কন্টিনিউয়াস অতৃপ্তি সেটা এদের ক্ষেত্রে থাকবে, যেটার কোনো প্রপার সলিউশন খুঁজে পাওয়া যাবে না। স্যার, ভ্যারাইটি চিন্তা ওটা কি ভালোর দিকে না খারাপের দিকে? না না, এগুলো হচ্ছে গিয়ে মানে কোনো, বেশিরভাগ সময় দেখা যায় যে এগুলো একদম মূল্যহীন চিন্তা, অর্থহীন চিন্তা। আর কি যে ভাবছে, এর ভাবনা চিন্তার লেভেলই আলাদা। স্যার, সন্তান হওয়ার আগে যে পিতা মারা যায়, সেই গ্রহের হ্যাঁ। এগুলো কি আসল বিষয় থাকলে একটু বলবেন স্যার? না, এগুলো মানে স্পেসিফিক কুণ্ডলিতে এগুলো দেখতে পাওয়া যায়। এগুলো ওইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই কারণে ব্যাপারটা ঘটেছে। মানে ধরা যাবে না যে এই কারণেই এর বাচ্চার বাবা মারা গেছে বা এই হয়েছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, বিপরীত রাজযোগকারী গ্রহরা কি শুভ ফল দিতে পারে, বা তাদের কোনো রেমেডি হ্যাঁ, করা যেতে তাই পারে? জন্যই তো এটাকে বিপরীত রাজযোগ বলা হচ্ছে, না হলে তো রাজযোগ বলতো না। না, হ্যাঁ, সেই জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। হ্যাঁ, দিতে পারে, অবশ্যই দিতে পারে। বিপরীত রাজযোগকারী গ্রহরা একদম শুভ ফল দিতে পারে, আর স্ট্রংলি শুভ ফল দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিপরীত রাজযোগরা এটা এফেক্টিভ হয় আফটার ম্যারেজ, বিয়ের পরে বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট বেশি দেখতে পাওয়া যায়। আগেও দেখতে পাওয়া যায়, কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আর এক একটা ক্ষেত্রে এক এক রকম ভাবে বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, স্যার, আর কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ বলুন। বলছি, কেতু যেই ভাবে থাকে, হুম। ঠিক আছে,
সেই ভাবটা কি সবার কাছে কি হাইট রাখলে কি ভালো? কেতু যদি লগ্নে থাকে সেই মানে নিজের সম্পর্কের লোককে কম বলা, বা দ্বিতীয় ভাবে থাকলে বা তৃতীয় ভাবে এইটা ওই হচ্ছে ভাব রেখে, কেতুর ভীষণ ভালো রেমিডি যদি এটাকে হাইড করে রাখা যায়। মানে এটা কেতুর রিয়েলি ভালো রেমিডি। মানে এটা একদম প্রযোজ্য একদম। একদম। ওকে স্যার, সেটা আমিও এটা ভাবছিলাম। তবে সেই ভাবটা হচ্ছে গিয়ে হাইড করে রাখাটা জরুরি, এবং হাইড করে রাখলে পরে ভীষণ ভালো রেজাল্টও পাওয়া যায়। তবে বেশিরভাগ লোকের ক্ষেত্রে যেটা হয়, তারা কিন্তু এটাকে হাইড করে রাখতে পারে না। ওকে স্যার। এটা ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে তো স্যার একাদশে যদি কেতু থাকে সেটা তো প্রাপ্তির জায়গাটা লোক কি করে হাইড করবে? কেন, কোথা থেকে পাচ্ছেন সেটা বলবেন। আচ্ছা আচ্ছা, মানে যে যে জায়গা থেকে পাচ্ছেন সেইটাই পুরো হাইড। হ্যাঁ, মানে সোর্সটাকে হাইড। আরেকটা হচ্ছে কতটা পাচ্ছেন সেটাও বলবেন। আচ্ছা। আর স্যার 3 নম্বরে থাকলে? তিন হ্যালো? নম্বরে যদি থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি আপনার শক্তি, পরাক্রম, কানেকশন এগুলো লোককে বলবেন না। যে কানেকশন গুলো আছে বা যে যোগাযোগ গুলো আছে বা যে সোর্স গুলো আপনি ক্রিয়েট করছেন, সেগুলো বলবেন না লোককে। তাহলে কি স্যার অ্যাস্ট্রোলজি বিষয়টাও হাইড করতে হবে? কারণ অষ্টমে কেতু থাকলে তো না না, অ্যাস্ট্রোলজি। শুধু অ্যাস্ট্রোলজি নয়। অষ্টমে যদি কেতু থাকে, তাহলে অষ্টম শুধু অ্যাস্ট্রোলজি নয়। অষ্টম তো আপনার সবার আগে হচ্ছে কি একটা শারীরিক অংশ রয়েছে। অষ্টম, সেখান থেকে আপনি আপনার ফ্যামিলির হিস্ট্রি সেটা দেখতে পাবেন। মানে পরিবারের সূত্রে কি পেয়েছেন সেটা দেখতে পাবেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো আমরা সবসময় হাইডই করি। এবার অ্যাস্ট্রোলজিতে যদি আপনি আসেন, তাহলে কি প্রসেসে আপনি প্রেডিক্ট করছেন, সেইটা হচ্ছে গিয়ে হাইড করতে হবে, করাটা উচিত। তবে না করলেও যে ভয়ঙ্কর দুঃসহ সর্বনাশ কিছু হয়ে যাবে এরকম নয়। কারণ ওটা অ্যাস্ট্রোলজিটা অষ্টমে কেতুরই কাজ। সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অষ্টমে কেতু অ্যাস্ট্রোলজি করছেন, এটা ইটসেলফ একটা রেমিডি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে? স্যার, হুম। কেতু যেই ভাবে বসে সেই ভাবটাকে যদি আমরা লেট গো করে দিই, মানে হচ্ছে মানে ছেড়ে দিলাম, যা হবে দেখা যাবে, তাহলে কি ওর রিটার্নটা কি গুড আসবে? মানে করা ছেড়ে যায় না, দাও। মানে কেতু এটা করতে দেয় না। আচ্ছা। জেনারেলি কেতু এটা করতে দেয় না, যে ওই ভাবটাকে আমরা ইগনোর করব, কেতু এটা করতে দেবে না। কেতু ওই ভাবটাকে ভাবটাকে ইম্পর্টেন্স ক্রিয়েট করাবার চেষ্টা করবেই। এবং কেতু খুব পাওয়ারফুল একটা গ্রহ। সহজে যে আমি চাইলেই এটা করতে পারবো, সেটা করা যাবে না। মানে প্রচন্ড, এবং যেহেতু মিস্টেরিয়াস রহস্য রয়েছে কেতুর মধ্যে, সেই জন্য কিন্তু কেতুর অ্যাকচুয়াল ও ট্রেন্ড, এটাকে আইডেন্টিফাই করা রিয়েলিটা। এবং কেতু কি করাতে চাইছে সেইটাকে খুঁজে বার করা, সেটা কঠিন। তো তাতেও আমি বলবো যে 1-5-9 এগুলোতে কেতুকে আইডেন্টিফাই করা যায়, যে অ্যাকচুয়ালি কেতু কি করতে চাইছে, কোন দিকে কেতু ট্রেন্ড, সেটা বোঝা যায়। কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কেতু কি করতে চাইছে সেটাকে আইডেন্টিফাই করা যায় না। খুবই রহস্যময়, খুবই রহস্যময়। এবং যদি কারোর 6-8, সরি 4-8-12-তে কেতু থাকে, তাহলে সেই লোকটার মন পড়া খুব কঠিন। মানে ধরুন আপনি ক্লায়েন্ট দেখছেন, ক্লায়েন্ট এসে বসে আছে আপনার সামনে, এবং ক্লায়েন্টের ওই 6-8-12-র মধ্যে, সরি 4-8-12, মানে মুখ্য ত্রিকোণে কেতু রয়েছে, তাকে আইডেন্টিফাই করা, তার প্রপার প্রেডিকশন করা হেভি কঠিন।
ও আপনাকে কন্টিনিউয়াসলি অপোজ করে যাবে, ওকে রিড করতে দেবে না। স্যার কেতুর সাথে বৃহস্পতি থাকলে? কেতুর সাথে বৃহস্পতি, এটা ভালো কম্বিনেশন, কোথায় রয়েছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় যে একটা ফেভারেবল ঘরে কেতু বৃহস্পতি রয়েছে, প্রচুর জ্ঞান প্রচুর নলেজ দিয়ে দেবে, এবং গবেষণা সে করবেই, চরম লেভেলে চলে যাবে গবেষণা করতে করতে। সপ্তমে বৃহস্পতি কেতু একসঙ্গে থাকলে কি বলা যেতে পারে? সপ্তমে বৃহস্পতি কিন্তু একদম ভালো যোগ নয়, ম্যারেড লাইফটাকে পুরো ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করবে। স্যার, থার্ড ডিগ্রি কেতু বৃহস্পতি থাকলে কেমন হবে? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কেতু আর বৃহস্পতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও স্পিরিচুয়াল কানেকশন, এও আর কি গবেষণা পড়াশুনো এই সমস্ত করবে, এবং এই উম, আধ্যাত্মিক বিষয়ের প্রতি এর একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। স্যার একাদশে? একাদশে ভালো না, এটা আয় উন্নতির ক্ষেত্রে প্রচুর বাধা। আর আরেকটা বিষয় হচ্ছে, আইডেন্টিফাই করতে পারবে না এই মানুষটা যে কোন পথে আমার আয় হচ্ছে আর কোন পথে আমার আয় হওয়া উচিত। ধরুন, একটা এক্সাম্পল দিই। আহ একটা মানুষ, সে হচ্ছে গিয়ে ব্যবসা করছে, কিন্তু বেসিক্যালি তার ব্যবসা করারই কথা না। সেই মানুষটার করা উচিত চাকরি, এবং চাকরিতেই সে উন্নতি করতে পারবে, কিন্তু কিছুতেই সে চাকরি করবে না, সে ব্যবসাই করে যাচ্ছে, ব্যবসা 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 করেই যাচ্ছে, ব্যবসা। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তো এইরকমই আর কি ব্যাপারটা। আর আপনারা তো প্রায় প্রত্যেকেই চেম্বার প্র্যাকটিস করেন টুকটাক। তো সেই ক্ষেত্রে দেখবেন যে, যদি আমাদের এখানে যারা আমরা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, ম্যাক্সিমামেরই দেখবেন 8-এ কেতু, 4-এ কেতু, 12-তে কেতু, এরকম দেখতে পাওয়া যাবে। তো এরা হচ্ছে গিয়ে জেনারেলি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেয়, কিন্তু সাংসারিক সুখের ক্ষেত্রে খুব সমস্যা করে দেয়। স্যার বাজে লগ্ন। নবমে কি ফল দেয় স্যার? হ্যাঁ, নবমের কেতু কিরকম ফল দেবে স্যার? নবমে কেতু ভালো না, বলা যেতে পারে যে ওই 3, 6, 11তেও তাও ঠিক আছে, কিন্তু নবমে কেতু একদম ভালো না। পিতার সম্পত্তি, বাবার বাড়ির টাকা পয়সা, এগুলো ব্লক করে দেয়, আর তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ গুলোকে নষ্ট করার চেষ্টা করে। আপনার আছে নাকি নবমে কেতু? ভাগ্যহানি হয় নবমে কেতু, একদম সিম্পল। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে নবমে কেতু ভাগ্যহানি হয়। যদি আপনার মূল কুণ্ডলী বলবান থাকে, কোনোভাবে ব্যাপারটাকে সামলানোর কন্ডিশন থাকে, তাহলে ঠিক আছে, চালিয়ে দিলেন। আর যদি সেটা না থাকে, তাহলে কিন্তু নবমে কেতু আপনাকে চরম ভোগান্তি দিয়ে দেবে। স্যার তৃতীয় কেতুর বলুন দেখি, তৃতীয় কেতু। তৃতীয় কেতু অলস করে, তৃতীয় কেতু থাকলে অনেক সময় তোতলা হয় যেত, তার সঙ্গে স্যার সঙ্গে তাহলে তো জাতকের ইচ্ছা চাহিদা এগুলোর মধ্যে নিয়ন্ত্রণ চলে আসে। যারা পাচ্ছি পাচ্ছি, ও ঠিক আছে, আর চাই না, এরকম একটা ব্যাপার, জীবনে যে উন্নতি করবে সেটা তৃতীয় কেতু করতে চায় না। ঠিক আছে। আর একটা হচ্ছে তৃতীয় কেতু, যে লোয়ার স্টেটাসে বিয়ে করার একটা টেন্ডেন্সি দেয়, যে যার সঙ্গে প্রেম ভালোবাসা বিয়ে, এগুলো হচ্ছে গিয়ে একটু লোয়ার ক্লাসের সাথে কানেকশনটা বেশি। স্যার গোচরে সেক্ষেত্রে তো কর্কট রাশির ক্ষেত্রে বোধহয় তৃতীয়, আপনি যে ভিডিও গুলো করেছেন মানে তৃতীয় কেতু, আর মকর রাশির ক্ষেত্রে মনে হয় নবমে কেতু এখন গোচরকালীন। তো এর হ্যাঁ, ইম্প্যাক্ট গুলো কি এই সময় পড়বে? এই ইম্প্যাক্ট গুলো পড়বে, এবং ইম্প্যাক্ট গুলো পড়বে অ্যাকর্ডিং টু দশা, আর হচ্ছে গিয়ে মূল জন্মকুণ্ডলী।
সেটা কিন্তু সবার আগে আপনারা দেখবেন। স্যার দ্বিতীয় কেতু। দ্বিতীয় ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের অভাব, টাকা আসে আর রাখতে পারে না, দাঁতের স্যার তাহলে নবমের রাহু কেতু কোনোটাই তো ভালো নয়। না না না, একদমই ভালো না। রাহু আর কেতু বেসিক্যালি যেখানে থাকবে সেখানেই সমস্যা। স্যার স্যার দ্বাদশে কেতু। বেটার, তুলনামূলকভাবে বেটার। স্যার আমার দ্বাদশে ষষ্ঠে। কেতু। ষষ্ঠে কেতুও বেটার, ভালো। এটাকে একটা মানে 6 হাউসে ঠিক আছে, এদেরকে গুড কম্বিনেশন হিসেবে ট্রিট করা যাবে। স্যার ফোর্থ স্যার হাউসে কেতু। ভালো না, সাংসারিক সুখের পক্ষে ভীষণ হানিকারক, মোক্ষের জন্য ভালো, গবেষণা যদি কেউ করে তার জন্য ভালো, কিন্তু আলটিমেটলি ম্যারিটাল লাইফ, ফ্যামিলি লাইফ এগুলোর জন্য খুব খারাপ। স্যার পঞ্চমে স্যার কেতু। আপনি তো বললেন 4, 8, 12-তে তো সাংসারিক সুখের অভাব বললেন, কিন্তু তার সাথে যে বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলেও কি অতটাই পীড়া দেবে? কিছুটা কমবে, বেটার। এবার সাংসারিক সুখের অভাব ঘটার কারণটা হচ্ছে এদের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস থাকবে। এবার সেইটা থাকবে, বাট সংসারের মধ্যে থেকেই সেই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটা করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। স্যার হুম। স্যার এই অষ্টমে সক্ষেত্রী মঙ্গল, অশ্বিনী নক্ষত্রে, আর একাদশে কেতু, স্যার কি হবে স্যার? অষ্টমে সক্ষেত্রী মঙ্গল, অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্র তো ভালো মঙ্গল, এই জাতকের হচ্ছে কি একটু হোম যজ্ঞ টজ্ঞ করতে হবে। শত্রু প্রচুর থাকবে, তবে সেই শত্রুরা বেসিক্যালি কিছু করবে না, মানে শত্রুতা থাকবে কিন্তু ভয়ের পাওয়ার মতন কোনো কারণ নেই। এরা একটু লড়াকু টাইপের হবে। আর একাদশে কেতু এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে উইক করবে, টাকা পয়সা দেখতে পাওয়া যাবে না, আয় হচ্ছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে স্যার। আপনার আছে নাকি? হ্যাঁ স্যার আমারই তো। আচ্ছা, এই ক্ষেত্রে এই লোকটাই যদি অষ্টমে অষ্টমে না হয়ে এটা যদি নবমে হয়, তাহলে অশ্বিনী নক্ষত্রে নবমী মঙ্গল খুব ভালো ডাক্তার হয় এরা, মানে সার্জেন, এবং কিন্তু একদম না স্যার, অষ্টমে হয়ে গেছে মুখের ঘরে। কেটে কেটে হচ্ছে গিয়ে সুস্থ করে দেবে। মানে ডাক্তারদের কাজই তো, বা সার্জনরা তো কাটাকুটি করে, সেই জায়গাটা এত ভালো এরা করবে যে মানে চরম, কোনো কথা হবে না। তাহলে স্যার আমার কি তাহলে জ্যোতিষ থেকে তন্ত্রের উন্নতি বেশি? জ্যোতিষ থেকে তন্ত্রের উন্নতি বেশি, নিঃসন্দেহে। আর সবাই সেটাই বারণ করছে তন্ত্রে যেতে না, যদিও তারাপীঠে যাই প্রতি অমাবস্যায়। কারা বলছে? সবাইরা কারা? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, না তন্ত্রে যাওয়ার দোকানে ভয়ঙ্কর ব্যাপার, সংসার সব শেষ, কেন যা হয় আর কি। কেন এই বাবা, এই কি সাংঘাতিক কথাবার্তা! তন্ত্র তন্ত্রের মতো চলবে? তন্ত্র তো একটা টাইপ, মানে একটা প্রসেস, সেই প্রসেসে আপনি পুজো পাঠ করবেন, মানে আপনার একটা সিস্টেমে আপনি পুজো পাঠ করবেন, সাধনা করবেন, ভগবানকে ডাকবেন, তার সঙ্গে সংসার নষ্ট হবে কেন? আর স্যার আমার তো মোটামুটি তো প্যাশন বলুন, লাভ বলুন স্যার, জ্যোতিষ সেই ক্লাস 6, 7 থেকে বর্তমান পত্রিকা দেখতাম আজকের দিনটা আর কালকে কি হবে। এবার জ্যোতিষ আর তন্ত্র এগুলো ইন্টার রিলেটেড, একটার সঙ্গে আর একটার ভীষণ ক্লোজ রিলেশনশিপ। আর আরেকটা বিষয় হচ্ছে তারাপীঠ যে আপনাকে যেতেই হবে এরকম ব্যাপার না, আপনি যেখানে খুশি সাধনা করতে পারেন, ছাদে বসে করতে পারেন। তবে কিন্তু আহ, মানে টানে স্যার। যখনই তারাপীঠ যদি বা ওই রকম পীঠস্থান, সেগুলোতে একটা ব্যাপার তো আছেই, মানে একটা স্পেশাল ইম্প্যাক্ট তো কাজ করেই, এটা তো অস্বীকার করা যাবে না। স্যার আপনার মনে আছে অনিমেষ শাস্ত্রী প্রোগ্রামে সমীরের সঙ্গে আপনার কথা হচ্ছিল হ্যাঁ অঘরি, হ্যাঁ তখন আমি বললাম কি ব্যাপার দাদা, তখন বললো যে তোর গুরুকে তোর আগে থেকে আমি চিনি, মনে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। আমার একটা মানে ভালো লাগে, মানে এমনি তো বিয়ের আগে আমি শ্মশানে বসে থাকতাম, যখন সম্বন্ধ হওয়ার 1 বছর পরে বিয়ে করেছি আমি, তো বলো হরি হরি বল শুনতে পেতো ফোনে, বলে কোথায় আছো, বলে এই পাশ দিয়ে হরিনাম কীর্তন হচ্ছে, আমি স্যার বন্ধু বান্ধব নিয়ে বসে থাকতাম, ভালো লাগতো আমার, এখনো ভালো লাগে না, এইটা শ্মশান জায়গাটাই। করতেই পারেন, কারণ শ্মশানটা হচ্ছে একটা জায়গা, শ্মশান,
সেখানে হচ্ছে মৃতদেহ পোড়ানো হয়। এবার মৃতদেহের সঙ্গে অ্যাসোসিয়েটেড জায়গাটা হচ্ছে 8th হাউস। এবার সেইখানে আপনার মঙ্গল বসে আছে, ফলে মৃতদেহ পোড়ানোর যে ইভেন্ট, সেটা আপনার ভালো লাগার চান্সেস খুব বেশি, এটা আপনাকে টানবে। তো এটা তাহলে স্যার আমি আমার আপনি হ্যাঁ বলুন করুন। স্যার, সরি। হ্যাঁ, আপনি করুন এটা, আপনি যান, গিয়ে ভালোই হবে, খারাপ হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, কারোর যদি দশমে শনি কেতু থাকে সেটা কেমন রেজাল্ট দিতে পারে? দশমে শনি কিন্তু তার হাঁটুটা গেল সবার আগে। আপনার আছে নাকি? না না। ঠিক আছে, তার হচ্ছে কি হাঁটুটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জ্যোতিষ পেশা যদি সে নেয়, তাহলে তার জীবনে উন্নতি হবে। আর যদি সে পুজো পাঠের সাথে যুক্ত থাকে তাহলে? কিন্তু জ্যোতিষ বলছে না, ধরুন পূজা পাঠ করে একই তো। কিন্তু তার কর্ম কেমন হতে পারে? ভালোই হবে। চাকরি বাকরি গন্ডগোল হওয়ার চান্স রয়েছে, হয়তো প্রচুর টাকাও আয় করতে পারে, হতেই পারে প্রচুর টাকা আয় করে, কিন্তু সেখানে কর্মক্ষেত্রে শান্তি, স্বস্তি, তৃপ্তি এগুলো পাবে না। আবার ওটা মীন রাশি। মীন রাশিতে একাদশে রয়েছে, দশমে রয়েছে। দশমে। হুম। না, কর্মক্ষেত্র ডিস্টার্ব হবেই, হবে। হবেই। কিন্তু বৃহস্পতি সপ্তমেই আছে, দশমপতি আর সপ্তমপতি তো, তো বৃহস্পতি কিন্তু নিজের ঘরেই বসে আছে। সে থাকলেও ডিস্টার্বেন্স থেকে এড়াতে পারবে না। মানে কর্ম ভালো যাবে না। এখানে ডিস্টার্বেন্স ওনাকে ফেস করতে হবে, এই কিচ্ছু করার নেই। তবে আমি শনি কেতু দশমে রয়েছে, স্কুল টিচার রয়েছে এরকম আমি দেখেছি। শনি কেতু দশমে রয়েছে, ব্যাংকিং সার্ভিস করছে দেখেছি আমি, এরকম রয়েছে। হুম। আচ্ছা, তাহলে আমরা আজকে এই স্যার, পর্যন্তই। আচ্ছা, বলুন। স্যার আপনি যে বললেন ওই যে সার্জেন ভালো হওয়ার ক্ষেত্রে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে, সেক্ষেত্রে কি স্যার নবমেই থাকতে হবে নাকি মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকবে না, যে কোনো একটা সার্জেনের? এডুকেশনের সঙ্গে কানেক্টেড হতে হবে, না হলে কি করে হবে? আচ্ছা আচ্ছা, মানে ফিফথ বা নাইন্থ এইরকম কি? হ্যাঁ, 5th 9th এগুলোর সঙ্গে কোনোভাবে কানেক্টেড, তার সঙ্গে থার্ড কানেক্টেড হয় আরো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, হুম। আমি দেখেছি কয়েকটা চার্টে অষ্টমে বুধ থাকলে কিন্তু ভালো ডক্টর হতে পারে, এটা আমি হ্যাঁ, কয়েকটা। হ্যাঁ, এটা কি অবশ্যই। এটা কি হয় স্যার, অষ্টমে বুধ থাকলে ডক্টর তার এরকম? সঙ্গে আরো কিছু কম্বিনেশন রয়েছে, শুধু এইটুকু নয়, আরো আচ্ছা কিছু কম্বিনেশন খুঁজে পাওয়া যাবে দেখলে পরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে চার্ট রয়েছে D16 আমরা করব না, আমরা D24-এ যাব। আর তার আগে একটু D20টা হালকা টাচ করে চলে যাব। তাহলে সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার। গুড নাইট।